প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর পঞ্চম পর্বে পৃষ্ঠা 135 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 135 পৃষ্ঠার দলগত কাজ হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। দলগত কাজ চিত্র 6.12 এর একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে, এটি ভালো করে পর্যবেক্ষণ করো। আমরা এখানে একটা বিদ্যালয়ের যে ম্যাপ সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই চিত্রটা বা এই যে ম্যাপটা ভালো করে দেখতে বলা হচ্ছে। এখানে বলা আছে স্কেল প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য 2 মিটার। অর্থাৎ এখানে যে ছোট ছোট যে বর্গগুলো রয়েছে, এই ছোট ছোট বর্গগুলোর প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে যে 2 মিটার করে। অর্থাৎ যেহেতু এগুলো প্রত্যেকটা যে ছোট ছোট বর্গ, দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু সমান, হ্যাঁ, সেজন্য এই প্রত্যেকটা যে বর্গ রয়েছে এটার দৈর্ঘ্য হচ্ছে যে 2 মিটার। আমরা ম্যাপটা ভালো করে একটু খেয়াল করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে মেইন গেট, হ্যাঁ, এবং এই মেইন গেটটাই হচ্ছে যে মূল বিন্দু ও দিয়ে চিহ্নিত করা হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আর এই মূল বিন্দু আমরা জানি কিন্তু মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। তাহলে এই মূল বিন্দু থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা চলাচলের পথ রয়েছে, এদিকেও কিন্তু চলাচলের পথ রয়েছে, এদিকেও কিন্তু চলাচলের পথ রয়েছে, আবার এদিকেও চলাচলের পথ রয়েছে, আবার এদিকেও কিন্তু চলাচলের পথ রয়েছে। এভাবে দেখতে পাচ্ছি এখানে এই যে এটা হচ্ছে খেলার মাঠ, এবং খেলার মাঠের এই জায়গায় আমরা একটা পতাকা দেখতে পাচ্ছি। আর এই খেলার মাঠের এই পাশে আমরা কিন্তু প্রশাসনিক ভবন দেখতে পাচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছি ল্যাবরেটরি ভবন, এবং এখানে দেখতে পাচ্ছি একাডেমিক ভবন। আমরা ম্যাপটা অর্থাৎ বিদ্যালয়ের ম্যাপটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এক্সিসের এই পাশে হচ্ছে যে প্লাস অর্থাৎ ধনাত্মক, আর এই পাশে হচ্ছে যে ঋণাত্মক, আর ওয়াই এক্সিসের এদিকে হচ্ছে যে ধনাত্মক, আর নিচের দিকে হচ্ছে ঋণাত্মক। আমাদের অবশ্য নিচের দিকে তেমন কাজ নাই। এই চিত্র অনুসারে পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হয়েছে। কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে চিত্র 6.12 অর্থাৎ যেটা আমরা আগের পৃষ্ঠায় দেখলাম অনুযায়ী বিদ্যালয়ের মেইন গেটের মাঝ বরাবর ভূমিতে মূল বিন্দু 0 0, সেটা আমরা দেখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে। ধরে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো, শিক্ষকের নির্দেশনা ভালোভাবে লক্ষ্য করো। তাহলে আমরা এখানে ছক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি ছক নাম্বার 6.6। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক দেওয়া আছে, 1 থেকে এখানে 9টা প্রশ্ন দেওয়া আছে, এবং 1 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কি পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত। এই প্রশ্নের উত্তরটা এই কলামের মধ্যে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমরা চিত্র দেখে বের করব। আমরা এবার চিত্রে দেখব। চিত্রের মধ্যে আমরা এখানে পতাকা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পতাকার যে স্ট্যান্ডটা এখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ ভূমির সাথে দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে যে এই বিন্দুটা হচ্ছে যে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দু, অর্থাৎ যে বিন্দুতে পতাকাটি দাঁড়িয়ে আছে অর্থাৎ ভূমির সাথে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে যে ওই পতাকা স্ট্যান্ডের যে পাদবিন্দু। এই পাদবিন্দুর আমরা এখন স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি
যে পতাকা দণ্ডটি কিন্তু মূল বিন্দু 0 হতে কিন্তু বাম দিকে, অর্থাৎ এক্স অক্ষের মধ্যে বাম দিকে রয়েছে, অর্থাৎ এটা ঋণাত্মক দিকে রয়েছে। এবার আমরা প্রথমে এক্স এর মানটা বের করব, অর্থাৎ কয় ঘর বাম দিকে রয়েছে। আমরা একটু গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এক্স অক্ষের মধ্যে -8। এবার ওয়াই অক্ষের মধ্যে দেখবো আমরা, আমরা দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ উপরের দিকে অর্থাৎ ধনাত্মক দিকে, তাহলে আছে কত 1 2 3, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে যে 3 তে। তাহলে আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি। আচ্ছা, এখানে আরেকটা বিন্দু আছে প্রিয় শিক্ষার্থীরা, যে মাঠের কিন্তু এই পাশে, অর্থাৎ মাঠের নিচের যে চলাচলের পথ, এই পাশে চলাচলের পথের যে দেওয়াল পাশে যে দেওয়াল আছে, এই দেওয়াল থেকে শুরু করতে হবে। তাহলে 1 2 3 4, অর্থাৎ যে পতাকা দণ্ডের যে পাদবিন্দু সেটা হচ্ছে যে ওয়াই অক্ষের মধ্যে 4 একক দূরত্বে রয়েছে। তাহলে আমরা এই যে পতাকা দণ্ডের যে স্থানাঙ্ক সেটা পেয়েছি কত, -8 এবং 4। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য উত্তরটা লিখে দিয়েছি। পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে -8 এবং 4। এটাই হচ্ছে যে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক। এবার 2 নাম্বার প্রশ্নটা দেখব। 2 নাম্বার প্রশ্নে আছে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো লেখো। অর্থাৎ যে এখানে যে চিত্রের মধ্যে খেলার মাঠ আছে, এই খেলার মাঠে যে 4টা কোণা আছে, এই 4টা কোণার স্থানাঙ্কগুলো লিখতে বলা হয়েছে। আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা যে খেলার মাঠ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে 4টি কোণা, 1টা 2টা 3টা এবং 4টা। এবার আমরা প্রথমে এই কোণা থেকে শুরু করব। এখানে আমরা 0 থেকে শুরু করব, 1 2 3 4 5 6 7। এরপরে এখানে অর্থাৎ এক্স অক্ষের মধ্যে 7 আর ওয়াই অক্ষে হচ্ছে যে 1। তাহলে আমরা এই যে প্রথম যে কর্নার বা এই যে প্রথম যে কোণা, হ্যাঁ, এই কোণার স্থানাঙ্ক পেয়েছি 7 এবং 1। এবার দ্বিতীয় যে কর্নার বা কোণা, এখানে এই কোণার স্থানাঙ্কটা নির্ণয় করব। তাহলে আমরা এখানে 0 থেকে এতটুকু পর্যন্ত পেয়েছিলাম 7, অর্থাৎ এক্স অক্ষের মধ্যে 7। এবার ওয়াই অক্ষের মধ্যে হিসাব করে দেখব, 1 2 3 4 5 6 7। তাহলে ওয়াই অক্ষে হচ্ছে 7, তাহলে এক্স অক্ষে পেয়েছি 7 এবং ওয়াই অক্ষেও পেয়েছি 7। সেটা আমরা যে বইয়ের মধ্যে লিখে দেব। তাহলে আমরা 2টা বের করলাম। এবার তৃতীয়টা বের করব। তৃতীয়টা এই পাশে, হ্যাঁ, এই পাশে এই কর্নারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মূল বিন্দু 0 থেকে বাম পাশে অবস্থিত, অর্থাৎ এটা এক্স অক্ষের যে ঋণাত্মক দিকে অবস্থিত। আমরা একটু গুণে দেখব, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত হচ্ছে যে এক্স অক্ষের দূরত্ব। এবার ওয়াই অক্ষের দূরত্ব আমরা দেখব, সেটা হচ্ছে কি 1। তাহলে যে এটা যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে এটা হবে -8, আর এটা যেহেতু উপরের দিকে, অর্থাৎ ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে 1 উপরের দিকে, সেজন্য হবে +1। তাহলে এটার স্থানাঙ্ক হবে -8 1। এবার আরেকটা কর্নার বাকি আছে বা কোণা বাকি আছে, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা এখান থেকে, অর্থাৎ মূল বিন্দু 0 থেকে এতটুকু পর্যন্ত -8 গণনা করেছি। এবার আমরা এই কর্নার পর্যন্ত দূরত্বটা, অর্থাৎ ওয়াই যে অক্ষ, এই ওয়াই অক্ষটা আমরা গুণে দেখব, 1 2, এরপর হচ্ছে 3 4 5 6 7, অর্থাৎ এটা হচ্ছে যে 7, অর্থাৎ ওয়াই অক্ষ হচ্ছে 7, যেহেতু উপরের দিকে +7 আর এদিকে হচ্ছে যে -8, অর্থাৎ এক্স অক্ষের মধ্যে -8 আর ওয়াই অক্ষের মধ্যে হচ্ছে যে 7। তাহলে আমরা যে স্থানাঙ্কটা পেয়ে গেছি -8 7। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্কগুলো আমি লিখে দিয়েছি, 7 1 7 7 -8 1 -8 7। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্ন বলছে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো।
অর্থাৎ খেলার যে মাঠটা আছে সেটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে খেলার মাঠটি রয়েছে সেটা একটা আয়তাকার খেলার মাঠ। তাহলে এদিকেও দৈর্ঘ্য আছে, এদিকেও দৈর্ঘ্য আছে, আবার এদিকেও প্রস্থ আছে, এদিকেও প্রস্থ আছে। আমরা প্রথমে দৈর্ঘ্যটা বের করব, কারণ আমাদেরকে এখানে দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা দৈর্ঘ্যটা গুণে দেখি যে এখানে যে ছোট ছোট যে বর্গগুলো রয়েছে, কয়টা বর্গ এখানে রয়েছে সেটা আমরা গুণে দেখব। দৈর্ঘ্যের দিকে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অর্থাৎ এখানে 15 পর্যন্ত, অর্থাৎ 15টা যে ছোট ছোট বর্গ রয়েছে, অর্থাৎ ছোট ছোট 15টা বর্গাকার ঘর রয়েছে। এবং আমাদেরকে এখানে বলেছে যে প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে 2 মিটার, অর্থাৎ প্রত্যেকটা যে বর্গ রয়েছে সে প্রত্যেকটা বর্গের দৈর্ঘ্য হচ্ছে যে 2 মিটার করে। তাহলে দৈর্ঘ্যে যে আমরা 15টা বর্গ পেয়েছি, তাহলে 15টা বর্গকে আমরা কি করব, মিটারে যখন কনভার্ট করে নেব তখন এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 15টা বর্গকে 2 দিয়ে গুণ করলে আমরা দৈর্ঘ্যটা মিটারে পেয়ে যাব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরের উত্তরটা আমি এখানে তৈরি করেছি। দেখো, মাঠের দৈর্ঘ্য হচ্ছে যে কত, 15 ঘর। আমরা এখানে 15টা ঘর পেয়েছি, একটা ঘরের দৈর্ঘ্য হচ্ছে যে 2 মিটার করে, তাহলে 15টা ঘরের দৈর্ঘ্য হবে 15 × 2 মিটার ইকুয়াল টু 30 মিটার। তাহলে আমরা যে আমাদের বর্গাকার যে মাঠটা রয়েছে সে মাঠের দৈর্ঘ্য হচ্ছে যে 30 মিটার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে খেলার মাঠের দৈর্ঘ্য আমি পেয়েছি 15 × 2 মিটার বা 30 মিটার। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা দেখব। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ল্যাবরেটরি ভবনটি এখানে দেখতে পাচ্ছি। তাহলে ল্যাবরেটরি ভবনটা আমরা যে দেখতেছি এটা দেখতে কিরকম, এটা হচ্ছে যে একটা আয়তাকার ভবন। হ্যাঁ, তাহলে যেহেতু এই ল্যাবরেটরি ভবনটি হচ্ছে যে একটা আয়তাকার ভবন, তাইলে এর যে কর্ণের মধ্যবিন্দু হবে ভবনটির মধ্যবিন্দু। অর্থাৎ আমরা যদি এখানে দুইটা কর্ণ সৃষ্টি করতে পারি, এদিক থেকে এদিকে একটা কর্ণ, আবার এদিক থেকে এদিকে একটা কর্ণ সৃষ্টি করতে পারি। হ্যাঁ, দুইটা কর্ণ সৃষ্টি করতে পারি। আমরা যে কোনো একটি কর্ণ দিয়েই কিন্তু আমরা এই ভবনটির মধ্যবিন্দু নির্ণয় করতে পারি। যদি আমরা এদিক থেকে এদিকে যে কর্ণ নির্ধারণ করি, তখন আমি এই বিন্দুটার নাম দিতে পারি ই। এই বিন্দুটার নাম কি দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা, ই দিতে পারি। আর এই বিন্দুটার নাম আমি দিতে পারি এফ। এই বিন্দুটার নাম কি দিতে পারি, এফ দিতে পারি। প্রথমে এই ই যে কোণাটা আছে এই কোণার স্থানাঙ্ক নির্ণয় করব। আমরা যদি গুণে দেখি প্রিয় শিক্ষার্থীরা, যে 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত হচ্ছে এক্স এর মান। এবার এখান থেকে এই কোণা পর্যন্ত গুণে দেখব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এখানে যে স্থানাঙ্ক পেয়েছি যে 7 এবং 12, অর্থাৎ এই বিন্দুটার স্থানাঙ্ক পেয়েছি 7 এবং 12। এবার এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করব, অর্থাৎ এফ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে প্রথমে এক্স এর মানটা আমরা গুণে দেখব, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এক্স এর মান হচ্ছে কত, 13। এবার এদিকে ওয়াই এর মানটা গুণে দেখব, 1 2 3 4 5 6 7 8, তাহলে ওয়াই এর মান পেলাম 8। হ্যাঁ, তাহলে স্থানাঙ্ক পেয়েছি কত, এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি যে 13 এবং 8। দেখো সেটা আমরা বের করতেছি। আমি লিখেছি ল্যাবরেটরি ভবনটি আয়তাকার, সুতরাং ভবনটির যে কোনো একটি কর্ণের মধ্যবিন্দু হবে ভবনটির মধ্যবিন্দু। তাহলে আমি কি লিখলাম শিক্ষার্থীরা, ল্যাবরেটরি ভবনটি আয়তাকার, সেটা আমি তোমাদেরকে আগে বলেছি। সুতরাং ভবনটির যে কোনো একটি কর্ণের মধ্যবিন্দু হবে ভবনটির মধ্যবিন্দু। ভবনটির কর্ণের স্থানাঙ্ক, কর্ণের স্থানাঙ্ক তোমাদেরকে দেখিয়ে বের করেছি আমি, যে ই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 7 এবং 12, এবং এফ বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি যে 13 এবং 8। তাহলে এই কর্ণের মধ্যবিন্দু হবে
যে ল্যাবরেটরি ভবনটি আছে এই ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু। এই যে আমরা ই এবং এফ কর্ণ দিয়েছি, এখানে আমরা চাইলে এটা যোগ করেও দিতে পারি। হ্যাঁ, এভাবে যোগ করে দিতে পারি। এবং এখানে যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু আমরা এবার নির্ণয় করব। তাহলে এবার আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতেছি আমরা জি দিয়ে, ওটাকে অর্থাৎ এখানে যে মধ্যবিন্দুটা আমরা এখানে নির্ণয় করছি, এই জায়গায় চিহ্নিত করেছি, সেটাকে আমরা জি বিন্দু দিতে পারি, অর্থাৎ এটাকে জি বিন্দু দিতে পারি। জি বিন্দু দিয়ে আমরা এবার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমরা এখানে যে ভুজ পেয়েছি কত, যে দুইটা বিন্দুর ভুজ হচ্ছে যে 7 এবং 13। এই ভুজ দুটার যোগফলকে 2 দিয়ে ভাগ, হ্যাঁ কমা দিয়ে, আর কোটি দুটার যোগফলকে 2 দিয়ে ভাগ। তাহলে ভুজ হচ্ছে যে প্রথম বিন্দুর ভুজ হচ্ছে 7 এবং দ্বিতীয় বিন্দুর ভুজ হচ্ছে যে 13। তাহলে 7 + 13/2 এবং প্রথম বিন্দুর কোটি হচ্ছে 12, দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে যে 8। তাহলে 12 + 8/2 এগুলো কিন্তু আমরা আগে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা, যে আগের পর্বগুলোতে আমরা এগুলো শিখেছি। তাহলে 7 এর সাথে 13 যোগ করলে হয় 20, 20/2। এরপরে 12 এর সাথে 8 যোগ করলে হয় 20, 20/2। 20 কে 2 দিয়ে ভাগ করলে হয় 10 এবং এখানে 20 কে 2 দিয়ে ভাগ করলে হয় 10। তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 10, 10। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা নির্ণয় করেছি, সেটা হচ্ছে যে 10, 10। অর্থাৎ এখানে 0 থেকে এটুকু পর্যন্ত 10, আবার এখান থেকে এটুকু পর্যন্ত হচ্ছে যে 10। এবার আমাদেরকে বলছে যে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই যে এটা হচ্ছে যে মেইন গেট, মেইন গেট থেকে এই যে ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দু, এখান থেকে এখানের দূরত্বটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এর দূরত্ব পিথাগোরাসের সূত্রের মাধ্যমে নির্ণয় করব। তাহলে আমরা কিন্তু মেইন গেটের স্থানাঙ্ক 0,0 সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সেটা আমরা বের করেছিলাম 10, 10। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা মেইন গেট হতে ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দুর দূরত্ব, অর্থাৎ এখান থেকে এখানে যে মধ্যবিন্দুর দূরত্ব সেটা আমরা এখন নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য সেটা করে দিয়েছি, লিখেছি দেখো মেইন গেটের স্থানাঙ্ক যেটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 0, 0,0, অর্থাৎ এখানে সেটা দেওয়া আছে মেইন গেটের স্থানাঙ্ক। এবার ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম G10, 10। সুতরাং মেইন গেট হতে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব সমান, এখানে পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই ভুজ এবং ভুজের পার্থক্যের হোল স্কয়ার যোগ কোটি এবং কোটির পার্থক্যের হোল স্কয়ার। অর্থাৎ এখানে ভুজ হচ্ছে 10, 10 থেকে এখানে ভুজ হচ্ছে 0, 10 থেকে 0 বিয়োগফলের হোল স্কয়ার যোগ, আর এখানে যে কোটি 10 এবং এখানে কোটি হচ্ছে 0, তাহলে কোটি 10 থেকে 0 এর পার্থক্যের হোল স্কয়ার, এবং উপরে কিন্তু একটা রুট ওভার রয়েছে, অর্থাৎ এই রুটটা কিন্তু সূত্রের রুট। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা যে 10 থেকে যদি 0 বিয়োগ করে দিই আমরা 10 পাই, তাহলে 10 হোল স্কয়ার প্লাস 10 থেকে 0 চলে গেলে 10 হোল স্কয়ার। এবার দেখো পরের লাইন 10 কে স্কয়ার করলে 100, আর উপরে কিন্তু রুট ওভারটা আছে প্রিয় শিক্ষার্থীরা, যে রুট ওভার যে 10 কে স্কয়ার করলে 100 প্লাস 10 কে স্কয়ার করলে এখানে 100। এবার 100 এবং 100 যোগ করলে আমরা পাচ্ছি 200, উপরে কিন্তু রুট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা। আমরা যে 200টাকে কিন্তু ভেঙে নিয়েছি, যে রুট দিয়ে যে 100 × 2 করে, অর্থাৎ 100 কে 2 দিয়ে গুণ করলে আমরা কিন্তু 200 আবার পেয়ে যাব। এবার 100 কে যদি আমরা রুট করি তখন পাই 10, এরপরে হচ্ছে যে 2 যেহেতু মৌলিক সংখ্যা 2 এর উপর এখানে রুট ওভারটা বসে যাবে, অর্থাৎ 10√2 আমরা পেয়ে গেছি। এবার আমরা জানি যে এখানে যে এক ঘর সমান অর্থাৎ 2 একক বা 2 মিটার, সেজন্য যে 10√2 কে আমরা 2 দিয়ে গুণ করে মিটারে কনভার্ট করে নিয়েছি, তখন 10 দিয়ে 2 কে গুণ করলে 20√2 মিটার। তাহলে আমরা যে মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর যে দূরত্ব সেটা পেয়েছি 20√2 মিটার। এই দুইটা উত্তর আমি তোমাদের জন্য
খাতায় যে বইয়ের মধ্যে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। দেখো 4 নাম্বার উত্তরটা লিখে দিলাম। ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু জি 10,10, যেটা আমরা বের করে দেখিয়েছি তোমাদেরকে। মেইন গেট হতে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব 20√2 মিটার। এবার আমরা 5 নাম্বার সমস্যার সমাধান করব। 5 নাম্বার কি বলছে দেখো, প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করো। এটাও ঠিক প্রিয় শিক্ষার্থীরা, যে ল্যাবরেটরি ভবনের মতোই, যে ল্যাবরেটরি ভবনের মধ্যে কিন্তু আমরা যে কর্ণদ্বয়ের মানে কর্ণের যে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করেছি, ঠিক একইভাবে এই প্রশাসনিক ভবনও যেহেতু দেখা যাচ্ছে কিন্তু এটার মতো অর্থাৎ আয়তাকার, সেজন্য আমরা এখানে কর্ণের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাই আমি যে প্রশাসনিক ভবনের যে এখানে এই কর্নারে বা কোণার মধ্যে এইচ একটা বিন্দু দিয়েছি আর এই কর্নারে আই বিন্দুটি দিয়েছি। এবার যে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। প্রথমে এইচ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। তো দেখতে পাচ্ছি যে এখানে এক্স অক্ষের মধ্যে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8 পর্যন্ত এটার যে স্থানাঙ্ক, আর ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে যে ওয়াই হচ্ছে যে 0 দূরত্বে, অর্থাৎ এক্স হচ্ছে যে 8 দূরত্বে আর ওয়াই হচ্ছে যে 0 দূরত্বে। এখানে একটু বলে রাখা ভালো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চিত্রটা দেওয়া আছে অর্থাৎ প্রশাসনিক ভবনের যে চিত্রটা দেওয়া আছে এখানে একটু করে ফাঁক আছে প্রিয় শিক্ষার্থীরা। হ্যাঁ, এই ফাঁকটা কিন্তু এইদিকে চলে আসছে, একটু এইদিকে করে চলে আসছে, তাই এই ফাঁকটা হয়ে গেছে। হ্যাঁ, তাই আমি এখানে সম্পূর্ণ এইচ পর্যন্ত অর্থাৎ এতটুকু পর্যন্ত সম্পূর্ণ করে ধরতেছি, কারণ এখানে যে পরিমাণ ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গাটার পরিমাপটা কিন্তু দেওয়া নাই, অর্থাৎ এটা যে বলা নাই যে এই ফাঁকা অংশের পরিমাণটা কত, তাই আমি এটাকে এই বিন্দুটা পর্যন্ত সম্পূর্ণ অংশটা আমি ধরে নিচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি এইচ বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 80। এবার আমি যে আই বিন্দু, হ্যাঁ অর্থাৎ এই কর্নারের বা এই কোণের যে স্থানাঙ্কটা অর্থাৎ আই বিন্দুর যে স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে আমি গুণে দেখি এক্স অক্ষের মধ্যে কত একক রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে 13 পর্যন্ত রয়েছে। আর এখানে কত রয়েছে, অর্থাৎ এক্স অক্ষের মধ্যে 13 পর্যন্ত রয়েছে, আর ওয়াই অক্ষে কত আছে দেখি 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7 পর্যন্ত রয়েছে। তাহলে এই আই যে বিন্দু সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 13,7। এবার আমি এই যে এইচ থেকে আই পর্যন্ত যে কর্ণ, এই কর্ণের যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, যে এইচ থেকে আই পর্যন্ত যে কর্ণ এটার যে মধ্যবিন্দু আমি ধরে নিলাম হচ্ছে যে জে। তাহলে আমরা জে এর যে স্থানাঙ্কটা নির্ণয় করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সমাধানটা দেখানো। প্রশাসনিক ভবনটি আয়তাকার, সুতরাং ভবনটির যে কোনো একটি কর্ণের মধ্যবিন্দু হবে ভবনটির মধ্যবিন্দু। সুতরাং ভবনটির কর্ণের স্থানাঙ্ক এইচ 8,0। তাহলে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে এইচ যে বিন্দু সেটার স্থানাঙ্ক হচ্ছে 80 এবং আই যে বিন্দু সেটার স্থানাঙ্ক হচ্ছে যে 13,7। এবার এই যে মধ্যবিন্দু দুটোটার যে স্থানাঙ্ক যে ধরেছিলাম আমি সেটা চিত্রের মধ্যে তোমাদেরকে দেখেছি প্রিয় শিক্ষার্থীরা। এবার আমি সেই স্থানাঙ্কটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? সূত্রের মাধ্যমে। অর্থাৎ এখানে যে ভুজ রয়েছে দুইটা বিন্দুর ভুজ গুলো যোগ করব, অর্থাৎ ভুজ 8 এবং ভুজ হচ্ছে 13 যোগ করে তাদেরকে আমি 2 দিয়ে ভাগ করব এবং কোটিগুলো যোগ করব, অর্থাৎ 0 এবং 7 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এই বিন্দুর ভুজ 8, এই বিন্দুর ভুজ হচ্ছে 13, তাহলে 8 প্লাস 13/2 কমা এই বিন্দুর কোটি হচ্ছে 0, এই বিন্দুর কোটি হচ্ছে 7, তাহলে 0 প্লাস 7/2। তাহলে 8 এবং যে 13 যোগ করলে আমরা পাচ্ছি 21/2 কমা 0 এবং 7 যোগ করলে 7/2। তাহলে 21 কে 2 দিয়ে ভাগ করলে পাই 10.5 এবং 7 কে 2 দিয়ে ভাগ করলে পাই 3.5। তাহলে আমরা যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক যে সমান পেয়ে গেছি 10.5 এবং 3.5, অর্থাৎ একটা উত্তর আমরা পেয়ে গেছি। এবার আমরা পরের উত্তরটা বের করব, অর্থাৎ প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু দূরত্বটা বের করব। অর্থাৎ আমরা এই যে এখানে জি এবং জে এই দুটো বিন্দুর, হ্যাঁ দূরত্বটা বের করব। অর্থাৎ
ল্যাবরেটরি ভবনের যে মধ্যবিন্দু এবং যে প্রশাসনিক ভবনের যে মধ্যবিন্দুর যে দূরত্ব সেটা আমরা এখন বের করব। সেটার উত্তরটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা আমরা বের করেছি এখানে যে 10.5, এরপর হচ্ছে যে কমা 3.5। আর ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেটা আমরা 4 নাম্বার প্রশ্নের মধ্যে বের করেছিলাম যে G10, 10। এবার আমরা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু এবং ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্বটা বের করব। সেজন্য আমি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, দেখো অতএব যে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দু থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব সমান রুটওভার দিয়ে যে ভুজদ্বয়ের বিয়োগফলের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফলের হোল স্কয়ার। অর্থাৎ এখানে এই বিন্দুর ভুজ হচ্ছে 10.5 আর এই বিন্দুর ভুজ হচ্ছে 10, তাহলে 10.5 মাইনাস 10 হোল স্কয়ার প্লাস, আর এই বিন্দুর কোটি হচ্ছে 3.5, এই বিন্দুর কোটি হচ্ছে 10, 3.5 মাইনাস 10 হোল স্কয়ার। উপরে কিন্তু আমি একটা রুট দিয়েছি, এটা হচ্ছে সূত্র অনুসারে রুটটা দিতে হবে। এবার আরো সামনের দিকে আগাই, এরপরে বিয়োগ করলাম যে 10.5 থেকে 10 কে বিয়োগ করে দিলাম, থাকলো 0.5, এখানে হোল স্কয়ারটা বসলো আর রুটটা আমি আগে দিয়ে দিচ্ছি প্লাস, এরপরে যে মাইনাস 10 থেকে 3.5 বিয়োগ করে দিলাম, 6.5 থাকলো এবং একটা মাইনাস সাইন সহ। তাহলে এবার আমরা কি করব, এখন হোল স্কয়ার করব। 0.5 কে হোল স্কয়ার করলে আমরা পাচ্ছি 0.25, প্লাস চিহ্ন বসলো, এরপরে মাইনাস 6.5 কে হোল স্কয়ার করলে পেলাম যে 42.25। এবার উপরে কিন্তু আমাদের রুট দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি। এরপরে 0.25 এর সাথে 42.25 যোগ করলে আমরা পেলাম 42.50, উপরে রুট দেওয়া আছে। এটাকে আমরা যেহেতু দূরত্ব তাই আমরা মিটারে নিয়ে যাচ্ছি। আমরা জানি যে প্রতি ঘরের দৈর্ঘ্য হচ্ছে যে 2 মিটার, তাই 2 দিয়ে গুণ করে মিটারে কনভার্ট করে নিলাম। রুট করে যা পেলাম সেটাকে আবার 2 দিয়ে গুণ করলে আমি পেয়েছি যে 13.04 মিটার প্রায়। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আনসারটি বুঝতে পেরেছ। আমি তোমাদের জন্য আনসারগুলো বইতে লিখে দিচ্ছি। 5 নম্বরের আনসারটা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যে 10.5, 3.5। প্রশাসনিক ও ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব 13.04 মিটার প্রায়। প্রায় কথাটা আমি লিখে দিয়েছি। এবার 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে খেলার মাঠের কর্ণয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদেরকে এই যে খেলার মাঠের কর্ণের যে দৈর্ঘ্য সেটা নির্ণয় করতে বলেছে। আমরা 3 নম্বর প্রশ্নের মধ্যে খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম 30 মিটার, অর্থাৎ এখান থেকে এখানে যে দৈর্ঘ্য সেটা হচ্ছে যে 30 মিটার আমরা নির্ণয় করেছিলাম। এখানে এবার প্রস্থ নির্ণয় করব। প্রস্থে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা ঘর রয়েছে। তাহলে 6টা ঘরকে আমরা 2 দিয়ে গুণ করে মিটারে প্রকাশ করে নেব, অর্থাৎ প্রস্থটাকে মিটারে প্রকাশ করে যে 6কে আমরা 2 দিয়ে গুণ করে 12 মিটার পেয়ে যাব। আনসারটা দেখো না প্রিয় শিক্ষার্থীরা, খেলার মাঠের দৈর্ঘ্য যে 30 মিটার সেটা আমরা 3 নাম্বার থেকে পেয়েছি। প্রস্থ 6 গড় সমান 6 ইন্টু 2 মিটার ইকুয়াল টু 12 মিটার। সুতরাং খেলার মাঠের কর্ণের যে সূত্র সেটা হচ্ছে কি √, দৈর্ঘ্য হোল স্কয়ার যোগ প্রস্থ হোল স্কয়ার। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি 30, তাহলে 30 হোল স্কয়ার দিলাম, এরপরে প্লাস প্রস্থ হচ্ছে 12 হোল স্কয়ার দিলাম। তাহলে 30 কে হোল স্কয়ার করলে হয় যে 900 প্লাস 12 কে হোল স্কয়ার করলে হয় 144, আর উপরে কিন্তু √টা দেওয়া আছে। এবার যে যোগ করব আমরা যে 900 এর সাথে 144 যোগ করলে আমরা পেলাম 1044, আর উপরে কিন্তু √টা দিয়েছি। তাহলে এবার আমরা যে 144 কে ভেঙে নিয়েছি 36 ইন্টু 29, তাহলে 36 কে রুট করলে হয় 6, আর এই √টা 29 এর উপর বসছে, কারণ 29 হচ্ছে যে একটা মৌলিক সংখ্যা। 6 দিয়ে √29 কে যদি আমরা গুণ করি তখন পেয়ে যায় 32.31 মিটার প্রায়। তাহলে আমরা খেলার মাঠের যে কর্ণ সেটা পেয়ে গেছি 32.31 মিটার প্রায়। এটা আমি তোমাদেরকে যে বইয়ে লিখে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 6 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে দিলাম। খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য
32.31 মিটার প্রায়। এবার 7 নম্বর বলছে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। ইতিমধ্যে প্রিয় শিক্ষার্থীরা আমরা খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু নির্ণয় করেছি। আমি যে খেলার মাঠ, এই খেলার মাঠের যে 4টি যে কর্নার রয়েছে, হ্যাঁ কোণা রয়েছে, এটাকে দিলাম এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই খেলার মাঠটি হচ্ছে একটা আয়তাকার খেলার মাঠ। এখান থেকে এখানে হচ্ছে যে একটা কর্ণ, আবার এখান থেকে এখানে একটা কর্ণ, অর্থাৎ এসি একটা কর্ণ এবং বিডি আর একটা কর্ণ। আমরা যে কোনো একটা কর্ণ এখান থেকে হিসাব করতে পারি, এসিও হিসাব করতে পারবো অথবা বিডিও হিসাব করতে পারবো। তাহলে আমরা যে বিডি কর্ণ হিসাব করি, বিডি কর্ণের যে স্থানাঙ্কগুলো আমরা নির্ণয় করব। প্রথমে আমরা বি এর যে স্থানাঙ্ক নির্ণয় করতেছি। আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের দিকে 1 2 3 4 5 6 7 অর্থাৎ 7 দূরত্বে আছে, আর যে ওয়াই যে অক্ষের মধ্যে 1 দূরত্বে আছে, অর্থাৎ 1 একক। তাহলে বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হবে 7 1, মানে তো 7,1। এরপর আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ডি বিন্দু এক্স অক্ষের যে বাম দিকে রয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, হ্যাঁ এরপর হচ্ছে যে 8, অর্থাৎ -8, এক্স এর মান হচ্ছে যে -8। এরপরে আমরা ডি বিন্দু অর্থাৎ ওয়াই অক্ষের মধ্যে দেখব, ওয়াই অক্ষের ডি বিন্দুর দূরত্বটা গুণে দেখব 1 2 যে 3 4 5 6 7, অর্থাৎ 7 দূরত্বে রয়েছে। তাহলে ডি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কি -8 7। এই তথ্যগুলোর মাধ্যমে আমি এখন কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাদের জন্য নির্ণয় করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে খেলার মাঠের কর্ণের স্থানাঙ্ক, যে বি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 7 1 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -8 7। তাহলে সুতরাং কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কে আমরা কে দিয়ে প্রকাশ করতেছি সেটাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভুজ দ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ, ভুজ হচ্ছে যে -8 এবং 7, তাহলে -8 + 7/2। এবার কোটি দ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ, যে কোটি হচ্ছে যে 1 এবং 7, তাহলে 1 + 7/2। তাহলে -8 থেকে 7 বিয়োগ করে দিলে আর থাকে -1/2, এরপরে কমা 7 এর সাথে 1 যোগ করলে 8/2, তাহলে -1 কে 2 দিয়ে ভাগ করলে -0.5 আর 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে আমরা কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি -0.5, 4। এই আনসারটি আমি তোমাদের জন্য বইতে লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 7 নম্বর উত্তরটা আমি তোমাদের জন্য লিখে দেখালাম। খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কে -0.5, 4। এবার 8 নম্বর বলছে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। আমরা যদি চিত্রে দেখি প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে যে বিদ্যালয়ের যে সীমানা প্রাচীর সেটা হচ্ছে যে আয়তাকার আকৃতি। তাহলে এটার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তাহলে এই যে দৈর্ঘ্য, এটা এই দৈর্ঘ্যের সমান, এই যে প্রস্থ এই প্রস্থের সমান। আমি এদের নাম দিয়েছি পি কিউ আর এস। তাহলে পি কিউ যে দৈর্ঘ্য আর এস এর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। ঠিক একইভাবে পি এস এর যে দৈর্ঘ্য কিউ আর বা আর আর কিউ এর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। তাহলে আমরা এই যে দৈর্ঘ্যটা এখান থেকে গুণে দেখব। দৈর্ঘ্য যখন আমরা গুনবো, এখানে 0 থেকে এখানে পি পর্যন্ত হবে 10 এবং 0 থেকে কিউ পর্যন্ত হবে 14। তাহলে দুটোটা যোগ করলে অর্থাৎ 10 এবং 14 যোগ করলে আমরা কিন্তু দৈর্ঘ্যটা পেয়ে যাব যে 24 একক। এই এখানে কিন্তু 24 একক হচ্ছে যে একটা মানে 24 ঘর। তাহলে সেটাকে আমরা কিন্তু আমরা দৈর্ঘ্যে নিব, সেজন্য সেখানে আমরা মিটার ব্যবহার করব। মিটার যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা 2 দিয়ে গুণ করব, যেহেতু যে প্রতি ঘরের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কিন্তু যে 2 মিটার, এটা কিন্তু আমাদের এখানে বলা আছে। হ্যাঁ, তাই আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে যে 24 কে 2 দিয়ে গুণ করে আমরা 48 পেয়ে যাব। এবং এখানে প্রস্থ হচ্ছে যে এখানে 13 ঘর। প্রস্থ হচ্ছে কত ঘর? 13 ঘর। এদিকেও কিন্তু 13 ঘর। তাহলে 13 ঘরকে আমরা 2 দিয়ে গুণ করে প্রস্থটা বের করব। এরপরে আমরা পরিসীমা সূত্রের মাধ্যমে পরিসীমাটা নির্ণয় করব। এই সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, যে সীমানার দৈর্ঘ্য পি কিউ সমান আর এস সমান 10 + 14 একক ইকুয়াল টু 24 একক। 24 কে 2 দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেছি এটাকে, তাহলে 48 মিটার। প্রস্থ হচ্ছে যে 13 ঘর, অর্থাৎ 13 × 2 মিটার ইকুয়াল টু 26 মিটার। সুতরাং সীমানা প্রাচীরের পরিসীমা সূত্র হচ্ছে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে এটা হবে মিটার, অর্থাৎ 2 × দৈর্ঘ্য হচ্ছে যে 48 সেটা লিখলাম,
প্লাস প্রস্থ হচ্ছে 26 এবং একক হিসাবে মিটার লিখলাম, ইকুয়াল টু 2 ইন্টু যে 48 এবং 26 যোগ করলে আমরা পাবো 74, 74 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 148 মিটার। তাহলে আমরা সীমানা প্রাচীরের যে পরিসীমা সেটা পেয়ে গেছি 148 মিটার। এটা আমি তোমাদের জন্য বইয়ে লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বর প্রশ্নের উত্তরটা দেখালাম, সীমানা প্রাচীরের পরিসীমা 148 মিটার। এবার 9 নম্বর প্রশ্নটা, তোমার বন্ধু বা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে 2টি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করো। এখানে 2টা প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে। এখানে চাইলে প্রিয় শিক্ষার্থীরা অনেক প্রশ্ন তৈরি করা যাবে। আমি 2টা প্রশ্ন তৈরি করে দিয়েছি। একাডেমিক ভবনের ক্ষেত্রফল কত, ল্যাবরেটরি ভবনের পরিসীমা কত। তোমরা চাইলে একাডেমিক ভবনের পরিসীমা কত সেই প্রশ্নটাও কিন্তু লিখতে পারো, অথবা লিখতে পারো মেইন গেট হতে একাডেমিক ভবনের দূরত্ব কত, সেই প্রশ্নগুলো লিখতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 137 পৃষ্ঠার ঢাল অর্থাৎ স্লোপ থেকে শুরু করব। শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর 6ষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও, এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর 6ষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।